আচ্ছা ঠিক আছে নাও, এবার আমরা পড়বো আজকের প্রথম পড়বো তরল দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, বা তরলে কঠিনের দ্রাব্যতা, তরলে কঠিনের দ্রাব্যতা যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে। তরলে কঠিনের দ্রাব্যতা যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে। আগে তোমাদের বুঝতে হবে বিষয়টা, বলছে দ্রাব্য, মনে রাখবে দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে। দ্রাব এবং দ্রাবকের প্রকৃতি। যদি বলা, যদি দ্রাবগুলো মানে যেগুলো মেশাচ্ছি সেগুলো যদি আয়নীয় যৌগ হয়, তোমাদের যৌগ দু ধরনের পড়েছো আমরা, যেমন দু ধরনের যৌগ পড়েছো, আয়নীয় যৌগ আর একটা সমযোজী যৌগ পড়েছো তো, এই তো পড়েছিলে, আয়নীয় যৌগ পড়েছিল আর সমযোজী যৌগ। বলছে আয়নীয় যৌগগুলো যদি যদি আয়নীয় যৌগ হয়, যদি আয়নীয় যৌগ হয়, যেমন NaCl, KCl, KNO3, এগুলো যদি হয়, এই আয়নীয় যৌগগুলো ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। কি বলছি আমি? ধ্রুবীয় দ্রাবক মানে পোলার সলভেন্টে কি হবে? পোলার সলভেন্টে দ্রবীভূত হবে। যেমন জল একটা পোলার সলভেন্ট, জল একটা কি পোলার সলভেন্ট। যদি সমযোজী যৌগ হয়, কি যৌগ হয়? সমযোজী যৌগ, যেমন বেনজিন, না সমযোজী যৌগ অনেক আছে। বলছে এই যৌগগুলো, বিশেষ করে সমযোজী যৌগগুলো, এগুলো দ্রবীভূত হয় কোথায়? নন পোলার দ্রাবকে, অধ্রুবীয় দ্রাবকে, নন পোলার সলভেন্টে, যেমন বেনজিন, ক্লোরোফর্ম, এগুলো হচ্ছে কি নন পোলার সলভেন্ট, দ্রাবক বলা হয়। ঠিক আছে, ব্যাস। হ্যাঁ, কোনটা বলবো? বলছি যদি দ্রাব সমযোজী যৌগ হয়, সমযোজী যৌগ, যে সমস্ত যৌগ হলো সমযোজী, আয়োডিন, ন্যাপথলিন, এগুলো এরা কোথায় দ্রবীভূত হয়? অধ্রুবীয় দ্রাবকে বা নন পোলার সলভেন্টে। কোথায়? নন পোলার সলভেন্টে, নন পোলার সলভেন্ট। নন পোলার সলভেন্টে দ্রবীভূত হবে। যেমন বেনজিন একটা নন পোলার সলভেন্ট, আর ক্লোরোফর্ম একটা নন পোলার সলভেন্ট। ঠিক আছে, এবার আমরা পড়বো দ্রাব্যতার উপর, তরলে কঠিনের দ্রাব্যতার উপর উষ্ণতার প্রভাব। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যদি উষ্ণতা বৃদ্ধি করি, তরলে কঠিনের দ্রাব্যতা বৃদ্ধি পায় বেশিরভাগ ক্ষেত্রে। অনেক আরো দুটো কন্ডিশন আছে, বিশেষ কিছু পদার্থ আছে যাদের দেখা গেছে উষ্ণতা বৃদ্ধি করলে দ্রাব্যতা প্রথমে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু একটা নির্দিষ্ট উষ্ণতা বাড়ার পর তার দ্রাব্যতা আবার কি হয়ে যায়? কমে থাকে। ঠিক আছে, আবার কিছু পদার্থ আছে যাদের উষ্ণতা বৃদ্ধি করলে সামান্য বাড়ে, না বাড়ার মতো, যেমন NaCl, সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা আমরা পড়বো এবার। হ্যাঁ ঠিক আছে রে, উষ্ণতার প্রভাব প্রথমে AB করে লিখবো। কি করে লিখবো? AB করে লিখবো। আমরা পড়ছি কি, এখন পর্যন্ত পড়ছি আমরা উষ্ণতা বৃদ্ধি করলে তরলে কঠিনের দ্রাব্যতা কিভাবে নির্ভর করে। কি দেখলাম? প্রথম কন্ডিশন কি দেখলাম আমরা? বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে উষ্ণতা বৃদ্ধি করলে তরলে কঠিনের দ্রাব্যতা বৃদ্ধি পায়। বেশিরভাগ কঠিন পদার্থের ক্ষেত্রে বলতে পারি, ওটা কি বলতে পারি? বেশিরভাগ কঠিন পদার্থের ক্ষেত্রে তরলে
তাদের তরলে দ্রাব্যতা বৃদ্ধি পায় উষ্ণতা বৃদ্ধিতে, যেমন পটাশিয়াম নাইট্রেট আর সোডিয়াম নাইট্রেট। আবার কতগুলি পদার্থ আছে 2 নম্বরে বিতে, যাদের তরলে দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে হ্রাস পায়, যেমন কি পলিচুন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পলিচুন, অনাদ্র কপার সালফেট আর লিথিয়াম সালফেট। আবার কতগুলি পদার্থ আছে যাদের তরলে দ্রাব্যতা নিয়মিতভাবে হ্রাস বা বৃদ্ধি পায় না, কখনো বৃদ্ধি পায় আবার কখনো হ্রাস পায়। যেমন বলা হচ্ছে গ্লোবাল লবণ, কি লবণ? Na2SO4 10 অণু জল আছে, এর মধ্যে জল আছে। গ্লোবাল লবণে আছে আসলে কি সোডিয়াম সালফেটের জলীয় লবণ বলতে পারো। বলছে এখানে দেখা গেছে গ্লোবাল লবণের ক্ষেত্রে দেখা গেছে 32.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যদি উষ্ণতা বাড়াই, সেক্ষেত্রে দেখা যায় গ্লোবাল লবণের ক্ষেত্রে তরলে দ্রাব্যতা বৃদ্ধি পায়। কত পর্যন্ত? 22.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এরপর যেই আমি উষ্ণতা বৃদ্ধি করব, ওই গ্লোবাল লবণের জলীয় অংশটা কি করে বেরিয়ে যায় বা ত্যাগ হয়ে যায়। কি পড়ে থাকবে তখন? অনাদ্র Na2SO4 পড়ে থাকবে। এরপর যদি আমি উষ্ণতা বাড়াই, দেখা যাবে এর কিছু অংশ দ্রবণ থেকে আলাদা হয়ে নিচে তৃতীয় পড়বে। এটা লেখা আছে দেখো, 32.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পর্যন্ত গ্লোবাল লবণের উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা বৃদ্ধি পায়। ওকে 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 এই উষ্ণতার উপরে গেলে গ্লোবাল লবণ জল ত্যাগ করে অনাদ্র সোডিয়াম সালফেটে পরিণত হয়। এর ফলে এই উষ্ণতার উপরে গেলে পদার্থটির কিছু অংশ দ্রবণ থেকে পৃথক হয়ে থিতিয়ে পড়ে। ওকে, আরো কিছু পদার্থ আছে, ডিতে লিখবে, তোমরা সবাই ডিতে লিখবে। আরো কিছু পদার্থ আছে যাদের তরলের দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে সামান্য বৃদ্ধি পায়। কি বলতে পারছি আমি? বৃদ্ধিতে সামান্য বৃদ্ধি পায়, বা বলতে পারো প্রায় একই থাকে। কি থাকে? প্রায় একই থাকে। যেমন কি আমাদের খাদ্য লবণ NaCl প্রায় কি থাকে? NaCl হয়, এদের একই থাকে, প্রায় একই থাকে। প্রশ্ন আসতে পারে, সব এই দুটো থেকে আসে বেশি, কোনটা? এটা থেকে আসে আর এইটা থেকে প্রশ্ন আসে। গ্লোবাল লবণটা প্রশ্ন আসতে পারে। এমন একটা পদার্থের নাম লেখো যাদের উষ্ণতা বৃদ্ধি হলে প্রথমে বাড়ে। এমন একটি পদার্থের নাম লেখো যাদের তরলের দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে প্রথমে বৃদ্ধি পায়, আবার পরে আসতে পারে। গ্লোবাল লবণ কেন হয় সেটা বলতে পারে, তখন তোমাকে লিখতে হবে। এবার আমরা একটা জিনিস শিখবো, দ্রাব্যতা লেখ। কি করবো আমরা? প্রথমে দ্রাব্যতা লেখ কি করবো আমরা? এক্স অক্ষকে কি নেবো? উষ্ণতা নেবো। এক্স অক্ষকে কি নেবো? উষ্ণতাকে। দ্রাব্যতা লেখ মানে কি? লেখচিত্র। লেখ মানে কি? লেখচিত্র। প্রথমে নেবো উষ্ণতা, নেবো এটা, হ্যাঁ, আর ওয়াই অক্ষটাকে নেবো দ্রাব্যতা। তারপর আমরা এগুলো ইনপুট করবো। পটাশিয়াম দেখবো, পটাশিয়াম নাইট্রেটের ক্ষেত্রে কি হচ্ছে? দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে কি হবে? দ্রাব্যতা কি হবে? তাহলে দ্রাব্যতা বাড়বে, গ্রাফ বাড়বে। হ্যাঁ, না এটা বুঝিয়ে দিচ্ছি, দ্রাব্যতার গুরুত্ব আসতে পারে, দ্রাব্যতা আসতে পারে। লেখচিত্র পড়বে না, তো বোঝানোর জন্য বলছি। তাহলে এটা গ্লোবাল লবণে কি হবে? প্রথমে বাড়বে, তারপর কমে যাবে না। দ্রাব্যতা লেখ আসলে কি বলছিলাম আমি? কি বলতো? এই লেখচিত্র মানে উষ্ণতা পরিবর্তনে তরলে কঠিনের দ্রাব্যতার পরিবর্তন, তাই তো? যে লেখচিত্রের সাহায্যে আমরা প্রকাশ করি, তাই না? তাকে বলে দ্রাব্যতা লেখ। না, এটা নর্মাল সংখ্যা, এটা সংখ্যা নয়, তাও বলে দিচ্ছি আমি। কি বললাম আমি? কি বলছি? উষ্ণতা পরিবর্তনে
উষ্ণতা পরিবর্তনে তরলে কঠিনের দ্রাব্যতার পরিবর্তন, কঠিনের দ্রাব্যতার পরিবর্তন, কি বলছি বুঝতে পেরেছ? উষ্ণতা পরিবর্তনে তরলে কঠিনের দ্রাব্যতার পরিবর্তন। কেন বলেছি পরিবর্তন বলছি কেন? কখনো বৃদ্ধি হচ্ছে, কখনো হ্রাস পাচ্ছে, কখনো বৃদ্ধি পেয়ে হ্রাস পাচ্ছে, কখনো প্রায় একই আছে, এই জন্য বলা হচ্ছে দ্রাব্যতার পরিবর্তন যে লেখচিত্রের সাহায্যে সুস্পষ্টভাবে বোঝা যায়, সুস্পষ্টভাবে বোঝা যায়। এটা পরীক্ষা আসতে পারে, দ্রাব্যতা লেখ কাকে বলে, দ্রাব্যতা লেখ কাকে বলে, ঠিক আছে? আচ্ছা, আগে 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 লেখচিত্রটা ছোট করে বুঝিয়ে দিই নাকি? বলছে এক্স অক্ষ বরাবর আমরা কি নেবো? উষ্ণতা, ঠিক আছে? ওয়াই অক্ষ বরাবর কি নেবো আমরা? কঠিনের দ্রাব্যতা। মানে যত এদিকে যাবো আমি কি বাড়বে? উষ্ণতা বাড়বে। যত এদিকে যাবো আমি কি বাড়বে? দ্রাব্যতা বাড়বে। ধরুন একটা কঠিন পদার্থ, কি কঠিন পদার্থ? এগুলো একটা কঠিন পদার্থ কি হতে পারে? একটা কঠিন পদার্থ কি হতে পারে? পটাশিয়াম নাইট্রেট। কি হয় পটাশিয়াম নাইট্রেটের? কি হয় পটাশিয়াম নাইট্রেটের? কি হতো? উষ্ণতা বৃদ্ধিতে কি হতো? দ্রাব্যতা বৃদ্ধি পেত। পটাশিয়াম নাইট্রেটের উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা বৃদ্ধি পেত। এত আমি ডিটেলসে যাচ্ছি না, এত মানটা দেখাচ্ছি না। মানে কিরকম হবে এটা? উষ্ণতা বাড়ছে, দ্রাব্যতা বাড়ছে, উষ্ণতা বাড়ছে, দ্রাব্যতা বাড়ছে, উষ্ণতা বাড়ছে, দ্রাব্যতা বাড়ছে, তাই না? উষ্ণতা বাড়ছে, দ্রাব্যতা বাড়ছে। এটা কি বলা হচ্ছে? KNO3। ঠিক আছে, ঠিক আছে। মনে করো আরেকটা পদার্থ, আরেকটা পদার্থ কি ছিল? আরেকটা পদার্থ কি ছিল? আরেকটা পদার্থ KCl। KCl কি ছিল রে? উষ্ণতা বাড়ছিল, দ্রাব্যতা বাড়ছিল, উষ্ণতা বাড়ছিল, দ্রাব্যতা বাড়ছিল, এরকম মনে করো। এটা দিয়ে দিলাম, এটা এই টাইপের দিয়ে দিলাম, এটা বাড়ছে তো, এটা KCl। কি দিলাম? এটা KCl। হ্যাঁ, এবার মনে করো দিলাম ওই গ্লোবাল লবণ। কি দিলাম? গ্লোবাল লবণ। অন্য কালিতে দিই একটা, গ্লোবাল লবণ লাল কালিতে দিই নাকি? গ্লোবাল লবণে কি হবে প্রথমে? এখান থেকে শুরু করলাম, মনে করো বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, তারপর কমে যাচ্ছে, কমে যাচ্ছে, কমে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। গ্লোবাল লবণ কি হবে? গ্লোবাল লবণ, গ্লোবাল লবণ কি হবে বললাম? এই বাড়ছে, 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 পরে এরকম হয়ে যাচ্ছে। এটা হচ্ছে গ্লোবাল লবণ। এটা গ্লোবাল ছাড়ো। গ্লোবাল লবণের সংকেত কি? Na2SO4 10H2O, তাই তো? উষ্ণতা হ্রাস পায় কার? কলিচুন। উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা, উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা নিচে দিয়ে করে দেবে একটু, দ্রাব্যতা হ্রাস পাচ্ছে, দ্রাব্যতা কি হচ্ছে? কি দিলাম? কলিচুন, CaOH2। খতম। তুলে তুলো, তুলে ফেলো। হ্যাঁ, তুলে, হ্যাঁ, হ্যাঁ। দ্রাব্যতা আগে বেশি ছিল, কমছে দ্রাব্যতা। কিরকম হবে? উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পায় কার? কলিচুনের। দ্রাব্যতা মানে বেশি ছিল আগে, কমছে মানে নিচের দিকে হবে। সিম্পল ব্যাপার। এখানে এটা কি গ্লোবাল লবণ? এটা প্রথমে উষ্ণতা বাড়াচ্ছি, উষ্ণতা বাড়াচ্ছি, দেখো উষ্ণতা বাড়ছে, দিকে যাচ্ছে মানে উষ্ণতা বাড়ছে, উষ্ণতা বাড়ছে, দ্রাব্যতা বাড়ছে, উষ্ণতা দ্রাব্যতা বাড়ছে। যেই গেল এখানে কত ডিগ্রি? এটা 32.4 ডিগ্রি সেলসিয়াস, তাই না? তারপর থেকে উষ্ণতা বাড়া শুরু করেছি আমি, কি দ্রাব্যতা কি হচ্ছে? প্রায় 40-এর কাছাকাছি হয় এগুলো, ঠিক আছে? হ্যাঁ, করে নাও। সংখ্যাটা কি লিখবো আমরা? সংখ্যাটা কি লিখবো? দ্রবণের উষ্ণতাকে x অক্ষ বরাবর এবং তরলের কঠিনের দ্রাব্যতাকে y অক্ষ বরাবর বসিয়ে দ্রাব্যতা ও উষ্ণতা সূচক বিন্দুগুলি বা স্থানাঙ্কগুলি, তাই না? মনে করো কি হলো, আমি 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এর দ্রাব্যতা এত, 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এর দ্রাব্যতা কত? 5, মানে 10-5 একটা স্থানাঙ্ক হবে, 10-5 একটা স্থানাঙ্ক হবে। মনে করো 7 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দ্রাব্যতা হলো কত? 15 ডিগ্রি, 15 দ্রাব্যতা, দ্রাব্যতা কত? 15। তাহলে স্থানাঙ্ক কত হবে? 7 আর 15।
এগুলো বলছে দ্রাব্যতা উষ্ণতা সূচক বিন্দুগুলি বসিয়ে যে লেখচিত্র পাবো তাকে বলা হয় দ্রাব্যতা লেখ। তাকে বলা হয় দ্রাব্যতা লেখ। কি বলছি আমি? দ্রবণের উষ্ণতাকে এক্স অক্ষ বরাবর এবং দ্রাব্যতাকে ওয়াই অক্ষ বরাবর বসিয়ে এটা এক্স ওয়াই অক্ষ, এটা কি এক্স অক্ষ বসিয়ে বিভিন্ন উষ্ণতায় দ্রাব্যতা সূচক বিন্দুগুলি বসালে যে লেখচিত্র পাওয়া যায় তাকে দ্রাব্যতা লেখ বলে। দ্রবণের উষ্ণতাকে এক্স অক্ষ বরাবর বসাবো এবং দ্রাব্যতাকে ওয়াই অক্ষ বরাবর বসাবো, বসিয়ে বিভিন্ন উষ্ণতায় দ্রাব্যতা কত হচ্ছে ওইটা তখন কি স্থানাঙ্ক, কত মনে করো 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, মনে করো 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, দ্রাব্যতা কত 15, এটা একটা বিন্দু হবে। তুমি বুঝতে পেরেছো? মনে করো 5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, দ্রাব্যতা হলো কত 17, এটা একটা বিন্দু হবে। এই বিন্দুর বসাতে বলছে, এই বিন্দু বসালে যে একটা লেখচিত্র পাবো সেটাই কি দ্রাব্যতা লেখ। দ্রবণের উষ্ণতাকে এক্স অক্ষ বরাবর এবং দ্রাব্যতাকে ওয়াই অক্ষ বরাবর বসিয়ে বিভিন্ন উষ্ণতায় দ্রাব্যতা সূচক বিন্দুগুলি বসালে যে লেখচিত্র পাওয়া যায় তাকে দ্রাব্যতা লেখ বলা হয়। দ্রাব্যতা লেখের গুরুত্ব পড়ে, লেখো উপযোগিতা। উষ্ণতা দ্রবণের, এবার লেখো উপযোগিতা। এর উপযোগিতা কি? দ্রাব্যতা লেখের উপযোগিতা পড়ে পরীক্ষায়, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে। দ্রাব্যতা লেখের উপযোগিতা হ্যাঁ একটা মধ্যে লেখো উপযোগিতা কি বলছে, কোন নির্দিষ্ট উষ্ণতায় তরলে কোন পদার্থের দ্রাব্যতা নির্ণয় করা যায়। যদি আমরা এখানে NaCl আঁকি কেমন হয় বলতো? NaCl দ্রাব্যতা কি হয়, কি থাকে? প্রায় একই থাকে, বুঝতে পারে? মনে করো NaCl দ্রাব্যতা আগে ছিল কত, এরকম এই যে ছিল, তাই তো? সামান্য বাড়ছে এরকম, এটা কি NaCl বলতে পারো? এটা কোন নির্দিষ্ট উষ্ণতায় তরলে কোন পদার্থের দ্রাব্যতা নির্ণয় করা যায়। ঠিক আছে, 2 নম্বর কি বলতে পারি আমরা? তা জানা যায়। ওকে, তা জানা যায়। উষ্ণতা পরিবর্তন হলে কি হবে? দ্রাব্যতার হ্রাস বৃদ্ধি হবে। কিরূপ হবে ওটা জানতে পারছি। মনে করো আমরা কি জানতে পারছি, KNO3 উষ্ণতা বৃদ্ধি করলে কি হচ্ছে, তাহলে এর দ্রাব্যতা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, জানতে পারছি আমরা। NaCl কি দেখতে পাচ্ছি আমরা, NaCl উষ্ণতা বৃদ্ধি করলে কি হচ্ছে, প্রায় একই আছে। আবার গ্লোবাল লবণ কি দেখতে পাচ্ছি, গ্লোবাল লবণ কত বৃদ্ধি পাচ্ছে, হঠাৎ করে কমে গেছে। তার কলিচুনের কি হচ্ছে দেখতে পাচ্ছি আমরা, উষ্ণতা বৃদ্ধিতে, এগুলো জানতে পারি। একই উষ্ণতায় একটা পদার্থের দ্রাব্যতা অন্য পদার্থের সঙ্গে কিরকম, তাই না? মনে করো 10 ডিগ্রি সেলসিয়াস, একই উষ্ণতায় দুটো বা তার বেশি পদার্থের দ্রাব্যতার কি করতে পারি আমরা, তুলনা করতে পারি। মানে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় NaCl এর দ্রাব্যতা কিরকম হচ্ছে, বা
পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা কেমন হচ্ছে, বা KCl এর দ্রাব্যতা কেমন হচ্ছে, এগুলো আমরা তুলনা করতে পারি। 4 নম্বর বলতে পারো যায় দুটি পদার্থের মিশ্রণের যদি উষ্ণতা কমাই কোনটি আগে পৃথক হবে সেটা আমরা জানতে পারি। চলো এবার মেরে প্যারে বাচ্চো, দ্রাব্যতা লেখের উপযোগিতা কি বললাম আমি, যে নির্দিষ্ট উষ্ণতায় কোন তরলে কোন পদার্থের দ্রাব্যতা নির্ণয় করতে পারি আমরা। বলছে কোন নির্দিষ্ট উষ্ণতায় তরলে কোন পদার্থের দ্রাব্যতা আমরা নির্ণয় করতে পারি। বলছে উষ্ণতা পরিবর্তনে তরলে কোন পদার্থের দ্রাব্যতা, বলছে উষ্ণতা যদি উষ্ণতা পরিবর্তন করি তখন তরলে কোন পদার্থের দ্রাব্যতার কিরূপ পরিবর্তন হবে সেটা জানতে পারি আমরা। উষ্ণতা পরিবর্তন করে দ্রাব্যতার পরিবর্তন হবে সেটা আমরা পরিমাপ করতে পারি। বলছে একই উষ্ণতায় দুই বা তার বেশি পদার্থের দ্রাব্যতার তুলনা করতে পারি আমরা। একই উষ্ণতায় দুই বা তার বেশি পদার্থের দ্রাব্যতার তুলনা করতে পারি। আর কি বলছি, দুটি পদার্থের মিশ্রণের উষ্ণতা কমালে, দুটি পদার্থের মিশ্রণ আছে যদি উষ্ণতা কমাই কোনটি আগে পৃথক করা যাবে সেটাও জানতে পারি আমরা, বা কোনটি আগে কেলাসিত হবে সেটাও জানতে পারি আমরা, বা কোনটি আগে কেলাসিত হবে সেটাও জানতে পারি। লিখি বলো, বা কোনটি আগে জানা যায়, বা কোনটি আগে কেলাসিত হবে, মানে নিচে থিতিয়ে পড়বে, ঠিক আছে, কেলাসিত হবে তা জানতে পারি। কোনটি আগে কেলাসিত হবে তা জানতে পারি। এবার এটা কি বললাম, এটা কি শেষ করলাম, শেষ করে দিচ্ছি। দ্রাব্যতা লেখ মানে এটা কি পড়ছি, তরলে কঠিনের দ্রাব্যতা পড়ছি, তরলে কঠিনের দ্রাব্যতা। আচ্ছা একটা প্রশ্ন তোমাদের আসতে পারে যে দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার কথাটি উল্লেখ থাকে কেন, প্রশ্ন আছে তোমাদের এখান থেকে, প্রশ্ন আছে দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ করা থাকে, উষ্ণতার উল্লেখ করা থাকে কেন, তাই দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ করা থাকে কেন, কি বলা আছে, কোন নির্দিষ্ট দ্রাবের নির্দিষ্ট উষ্ণতায় দ্রাব্যতা কি নির্দিষ্ট। একটি নির্দিষ্ট দ্রাবকে কোন নির্দিষ্ট দ্রাবের নির্দিষ্ট উষ্ণতায় দ্রাব্যতা নির্দিষ্ট। দেখা গেছে কোন তরলে কোন দ্রাবের উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কি হয়, আবার বৃদ্ধি পায়, আবার কোন দ্রাবের দ্রাব্যতা আবার কি হয়, হ্রাস পায়। দেখা গেছে কোন তরলে কোন দ্রাবের উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা বৃদ্ধি পায়, আবার কোন দ্রাবের দ্রাব্যতা হ্রাস পায় উষ্ণতা বৃদ্ধিতে। এই জন্য দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ করা প্রয়োজন। এবার আমরা পড়ব তরলে গ্যাসের দ্রাব্যতা। এবার আমরা কি পড়বো, তরলে গ্যাসের দ্রাব্যতা পড়বো। গ্যাসের দ্রাব্যতা কি হয়, তরলের মধ্যে কি থাকে, গ্যাস থাকে তো কি করে থাকে, গ্যাস থাকে, না হলে জলজ প্রাণীরা শ্বাস খাদ্য নিচ্ছে কি হবে, বা আমরা যখন কোনো তরলকে পোড়াই, আগুন দিই, তাপ দিই, সে কি হয়, ধোঁয়া হয়ে উঠে বেরিয়ে যায়, কেন বেরিয়ে যায়, গ্যাস আছে বলে বেরিয়ে যায়, তাই না। বলছে এটা কি তরলে গ্যাসের দ্রাব্যতা, তরলে গ্যাসের মানে একটা তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা, কত গ্যাস দ্রবীভূত আছে, বলছে তরলের মধ্যে গ্যাস থাকে, অক্সিজেন গ্যাস থাকে তো, অবশ্যই থাকে, না হলে জলজ প্রাণীরা থাকবে কি করে, বাঁচবে কি করে, শ্বাস কার্য নেবে কি করে, জলজ প্রাণীরা না হলে শ্বাস কার্য নেবে কি করে। বলছে নির্দিষ্ট উষ্ণতা চাপে যে আয়তনের গ্যাস কোন তরল দ্রাবকে দ্রবীভূত থাকে বা দ্রবীভূত হয়, সেই আয়তনের গ্যাসকে বলা হচ্ছে তরলের ওই গ্যাসের দ্রব্য, ঠিক আছে। চাপের উপর কিভাবে নির্ভর করে, দেখো চাপের উপর কিভাবে নির্ভর করে, লিখতে পারো, এখানে লিখতে পারো তরলে গ্যাসের দ্রাব্যতা যে সমস্ত বিষয়ের উপর
নির্ভর করে। এক কি বললাম, উষ্ণতা। কি বললাম, উষ্ণতা কি, উষ্ণতার উপর কি নির্ভর করে, উষ্ণতার উপর নির্ভর করে। উষ্ণতা বৃদ্ধি করলে, যত আমি উষ্ণতা বাড়াবো দ্রাব্যতা হ্রাস পাবে। শর্টে লিখে দিচ্ছি এগুলো আমি। উষ্ণতা বৃদ্ধি করলে দ্রাব্যতা কি হয়, হ্রাস পায়। তার জন্য কি হয়, কোন তরলকে উত্তপ্ত করলে সেটি গ্যাস হয়ে বেরিয়ে যায়। কোন তরলকে বা কোন জলকে উত্তপ্ত করলে, যদি বলতে চাই, যদি আমি একটু ব্যাখ্যা করতে চাই, জলকে উত্তপ্ত করলে, গ্যাস বুদবুদ আকারে, নাকি রে, বুদবুদ আকারে নির্গত হয়। অর্থাৎ দ্রাব্যতা হ্রাস পায়। হলো 2 নম্বর আমরা বলবো এবার কি, চাপ। 2 নম্বর কি বলবো, চাপের উপর কিভাবে নির্ভর করছে। চাপ, এটা বৈজ্ঞানিক বললাম আমি। চাপ যত আমি বাড়াবো দ্রাব্যতা কি হবে, বৃদ্ধি পাবে। যেমন কি বলছিলাম, এখানটা লিখতে পারো, চাপ প্রয়োগ করে CO2 গ্যাসকে জলে দ্রবীভূত করে সোডা ওয়াটার প্রস্তুত করা হয়, নাকি রে। চাপ প্রয়োগ করে CO2 গ্যাসকে জলে দ্রবীভূত করে সোডা ওয়াটার প্রস্তুত করা হয়। এখানে একটা সূত্র আছে তোমাদের, চাপের সঙ্গে দ্রাব্যতা কিরূপ নির্ভর করে, তার একটা সূত্র দিয়েছেন কে, সমানুপাতিক সম্পর্ক। এটা দিয়েছে হেনরির সূত্র। কি সূত্র, হেনরির সূত্র। হেনরির কি সূত্র আছে এখানটা, সেটা জানতে হবে আমাদের। পরীক্ষায় একটা সূত্র আছে, লিখে দিই আমি, হেনরির সূত্র। চাপের সঙ্গে দ্রাব্যতার যে সম্পর্ক, সেই সংক্রান্ত একটি সূত্র নিয়ে এসেছেন কে, বিজ্ঞানী হেনরি। কি বলছেন তিনি, বলছেন একটা নির্দিষ্ট উষ্ণতায়, বলছে কোন নির্দিষ্ট উষ্ণতায় কোন নির্দিষ্ট তরল দ্রাবকের, কোন নির্দিষ্ট উষ্ণতায় কোন নির্দিষ্ট তরল দ্রাবকের একক আয়তনে দ্রবীভূত গ্যাসের ভর ওই গ্যাসের চাপের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়। কি বললাম আমি, নির্দিষ্ট উষ্ণতায়, কি বলছি, নির্দিষ্ট উষ্ণতায় কোন নির্দিষ্ট তরল দ্রাবকের একক আয়তনে দ্রবীভূত গ্যাসের ভর, বুঝতে চেষ্টা করো, গ্যাসের ভর ওই গ্যাসের সমানুপাতে পরিবর্তিত হয়। হেনরির সূত্র কি বলছে, হেনরি কি নিয়ে এসে, হেনরির সূত্রটা নিয়ে এসে, হেনরির সূত্র কি সংক্রান্ত সূত্র এটা, হেনরি যে সূত্রটা নিয়ে এসছে কি সংক্রান্ত সূত্র, চাপের সঙ্গে দ্রাব্যতার কিরূপ সম্পর্ক, সেই সম্পর্কিত একটি সূত্র নিয়ে এসছে কে, হেনরি। কি বলছে, নির্দিষ্ট উষ্ণতায় কোন নির্দিষ্ট তরল দ্রাবকের, কি বলছে, কোন নির্দিষ্ট উষ্ণতায় কোন নির্দিষ্ট তরল দ্রাবকের, একটা নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট তরল দ্রাবকের যদি একক আয়তন নেওয়া হয়, ওই তরল দ্রাবকটা কত নেবো আমি, আয়তন নেবো, একক আয়তন নেবো, মানে 1 কেজি পার মিটার কিউব আয়তন, মিটার কিউব, 1 মিটার কিউব, 1 সেমি কিউব আয়তনে যত পরিমাণ গ্যাস দ্রবীভূত আছে তার ভর, যে যত ওই গ্যাসের ওই তরলের মধ্যে বলছে একটা নির্দিষ্ট উষ্ণতায় একক আয়তন কোন তরলে
বা দ্রাবকে, একক আয়তন কোন তরল দ্রাবকে, একক আয়তনের কোন তরল দ্রাবকে, যে তরল দ্রাবকটা কত নিতে হবে আমাকে, একক আয়তন মানে 1 মিটার কিউব, 1 সেমি কিউব, তাই না? ওই তরল দ্রাবকে যে পরিমাণ গ্যাস দ্রবীভূত আছে তার ভর, তার কি, তার ভর ওই গ্যাসের চাপের সঙ্গে সমানুপাতিক হবে, সমানুপাতে পরিবর্তিত হবে। মানে এখানে বলতে পারতো দ্রাবের ভর, অ্যাকচুয়ালি কি বলতে চাইছে এটা, দ্রাবের বা দ্রাব মানে কি, কোনটা, গ্যাসের ভর। আচ্ছা, দ্রাব মানে দ্রাবের ভর, মানে এটা গ্যাসের, গ্যাসের ভর, গ্যাসের দ্রাবের ভর, ব্র্যাকেট লিখো, গ্যাসের ভর সমান সমানুপাতিক, কি বলবো, সমানুপাতিক কি, গ্যাসের চাপ, নাকি? এটাই তো সূত্র, গ্যাসের চাপ লিখলে হয় এম সমানুপাতিক পি। দ্রাবের বা গ্যাসের ভর, ঠিক আছে, তরলের একক আয়তনে দ্রবীভূত গ্যাসের ভর ওই গ্যাসের চাপের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়, মানে গ্যাসের চাপ, ঠিক আছে, এম সমানুপাতিক পি। বুঝে দিচ্ছি আমি। দ্রবণের আরো 3টে ভাগ রয়েছে, সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ আর অতিপৃক্ত দ্রবণ, ঠিক আছে। সম্পৃক্ত এটা হচ্ছে গাঢ়ত্ব অনুসারে দ্রবণের ভাগ, গাঢ়ত্ব অনুসারে, গাঢ়ত্ব মানে কি, একটা দ্রবণে যত পরিমাণ দ্রাব দ্রবীভূত আছে তাকে বলা আছে কি, গাঢ়ত্ব। গাঢ়ত্ব মানে কি বলা হচ্ছে, কোন দ্রবণে নির্দিষ্ট, কোন দ্রবণে যত পরিমাণ দ্রাব দ্রবীভূত তাকে বলা হচ্ছে গাঢ়ত্ব, তাকে বলা হচ্ছে গাঢ়ত্ব। দ্রবণের 3টে ভাগ পড়বো, আরো 3টে ভাগ আছে দ্রবণের, কি বললাম আমি, সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ আর অতিপৃক্ত দ্রবণ। এই ভাগটা কিসের উপর ভিত্তি করে হচ্ছে, দ্রবণের গাঢ়ত্বের উপর ভিত্তি করে হচ্ছে। গাঢ়ত্ব মানে কি, কোন দ্রবণের যত পরিমাণ দ্রাব দ্রবীভূত আছে, ঠিক আছে, তার উপর নির্ভর করে। যদি বেশি দ্রাব দ্রবীভূত হয় তাকে বলবো অতিপৃক্ত দ্রবণ, যতটা দ্রবীভূত থাকা দরকার ততটা থাকলে তখন তাকে বলবো সম্পৃক্ত দ্রবণ, যতটা দ্রবণে দ্রবীভূত থাকা দরকার তার থেকে কম আছে তাকে বলবো কি, অসম্পৃক্ত দ্রবণ, ঠিক আছে। বেশি হলে, কোন দ্রবণে যতটা দ্রবীভূত থাকা দরকার তার থেকে বেশি থাকে অতিপৃক্ত দ্রবণ, বলবো অতিপৃক্ত দ্রবণ। কোন দ্রবণে যতটা দ্রবীভূত থাকা দরকার সেই পরিমাণ দ্রবীভূত থাকলে তাকে বলবো আমরা সম্পৃক্ত, কম থাকলে অসম্পৃক্ত। নির্দিষ্ট উষ্ণতায় বলতে হবে, কি বলতে হবে, নির্দিষ্ট উষ্ণতায়। ওকে, গাঢ়ত্ব অনুসারে দ্রবণকে 3 ভাগে ভাগ করা যায়, সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ আর অতিপৃক্ত দ্রবণ। আর গাঢ়ত্ব মানে কি বোঝাই, কি বোঝাই আমরা, কোন নির্দিষ্ট উষ্ণতায় কোন তরল দ্রাবকে বা দ্রবণে যত পরিমাণ দ্রাব দ্রবীভূত আছে তাকে বোঝায়। আমরা 1 নম্বর পড়বো সম্পৃক্ত দ্রবণ, এই তো লিখো সম্পৃক্ত দ্রবণ। দেখো, কোন নির্দিষ্ট উষ্ণতায়, কি বললাম আমি, বলছে কোন নির্দিষ্ট উষ্ণতায় কোন নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বাধিক পরিমাণ দ্রাব দ্রবীভূত হয়ে দ্রবণ গঠন করলে তাকে বলবো আমরা সম্পৃক্ত দ্রবণ। কি বললাম আমি, কোন নির্দিষ্ট উষ্ণতায় কোন নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বাধিক পরিমাণ দ্রাব দ্রবীভূত হয়ে দ্রবণ প্রস্তুত করলে বা গঠন করলে, উৎপন্ন করলে সেই দ্রবণকে বলি ওই উষ্ণতায়। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি আমরা, উদাহরণ দুটো উদাহরণ দিচ্ছি আমি তোমাদের, হ্যাঁ, দুটো উদাহরণ দিচ্ছি। এসব উদাহরণ বইতে নেই এগুলো, ঠিক আছে, এগুলো উদাহরণগুলো বইতে ভালো মতো লেখা নেই, গল্প লেখা আছে, বই করে দেবে গল্প লেখা আছে, আমি বলে দিচ্ছি সেটা লিখবে। বুঝছে, আমি বলে দিচ্ছি অলরেডি একবার, যে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলে 40 গ্রাম NaCl দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ গঠন করে। এটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণের উদাহরণ। এটা কি, সম্পৃক্ত দ্রবণের উদাহরণ। এটা কি বললাম, 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলে 40 গ্রাম NaCl দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ গঠন করে। 1 নম্বর। 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলে 40 গ্রাম NaCl দ্রবীভূত হয়ে
সম্পৃক্ত দ্রবণ গঠন করে। দু নম্বর বলি তো, আটা কি 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম কিসে পটাশিয়াম নাইট্রেটে, জলে 100 গ্রাম জলে, অবশ্যই জলে 60 গ্রাম পটাশিয়াম নাইট্রেট KNO3 দ্রবীভূত হয়ে নাইট্রেট দ্রবীভূত হয়ে সম্পৃক্ত লবণ গঠন করে। লবণ কি দ্রবণ গঠন করে। যদি আমরা একটা কন্ডিশন লিখে দিই, কন্ডিশন ভালো একটা গুরুত্বপূর্ণ জিনিস, ইম্পর্টেন্ট নোট লেখো, ইম্পর্টেন্ট নোট। যদি আমরা সম্পৃক্ত দ্রবণের উষ্ণতা বৃদ্ধি করি কি হবে? যদি আমরা কোনো সম্পৃক্ত দ্রবণের উষ্ণতা বৃদ্ধি করি কি হয়ে যাবে? বৃদ্ধি করি দ্রবণ অসম্পৃক্ত হয়ে যাবে। কোন সম্পৃক্ত দ্রবণের উষ্ণতা বৃদ্ধি করলে, বলছি কোন সম্পৃক্ত দ্রবণের যদি উষ্ণতা বৃদ্ধি করি কি হবে? সেটি অসম্পৃক্ত হয়ে যাবে। দ্রবণের উষ্ণতা বৃদ্ধি করলে দ্রবণটি অসম্পৃক্ত হয়ে যাবে। দু নম্বর বলতে পারি কি, যদি আমরা উষ্ণতা কমাই, কোন সম্পৃক্ত দ্রবণের উষ্ণতা কমালে কি হবে? কি হবে? দ্রাবক কণাগুলো নিচে ক্রিস্টাল গঠন করবে, নিচে জমা হয়ে ক্রিস্টাল গঠন করবে, কেলাস গঠন করবে, কেলাস। তো বলছি কোন সম্পৃক্ত দ্রবণের উষ্ণতা কমালে দ্রাবক কণাগুলি দ্রাব আর কি, অবশ্যই দ্রাবক কণাগুলি নিচে কেলাস গঠন করবে বা ক্রিস্টাল বলা হয়। কি বলা হয়? কেলাস গঠন করবে। কেলাস মানে হচ্ছে ক্রিস্টাল, কেলাস মানে কি? ক্রিস্টাল। ওকে, দুটো ইম্পর্টেন্ট নোট লিখে ফেলো। এগুলো কনসেপ্ট, প্রশ্ন আছে, এগুলো শর্ট প্রশ্ন। বলে সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করার পদ্ধতি কি? খতম। আর কি লিখতে পারি আমরা? আরো দ্রাবক যোগ করে দেবো নাকি? আটা পর লিখে দাও। কোন সম্পৃক্ত দ্রবণে আরো দ্রাবক যোগ করলে দ্রবণটি অসম্পৃক্ত হয়ে যাবে। 3 নম্বর পরে লেখো, নোট লেখাচ্ছি এগুলো। কোন সম্পৃক্ত দ্রবণে কি যোগ করলে? দ্রাবক যোগ করলে, মানে কি? এখানে জল বলতে পারো, জল। দ্রাবক যোগ করলে দ্রবণটি কি হয়ে যাবে? তাহলে সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করার দুটো পদ্ধতি লিখে দিলাম। একটা কি? সম্পৃক্ত দ্রবণের উষ্ণতা বৃদ্ধি করতে হবে, আর এটা নরমাল প্রশ্ন। আর 3 নম্বরটা কি বললাম? ওইটা হচ্ছে দ্রাবক মেশাবো, দ্রাবক। হ্যাঁ, দ্রাবক মেশালে অতিপৃক্ত হয়ে যাবে। দ্রাবক মেশালে কি হয়ে যাবে? অতিপৃক্ত হয়ে যাবে। কোন সম্পৃক্ত দ্রবণে লেখো, নিচে 3 নম্বর দিয়ে লেখো সবাই, নিচে 3 নম্বর দিয়ে লেখো সবাই। কোন সম্পৃক্ত দ্রবণে দ্রাবক মেশালে দ্রবণটি অসম্পৃক্ত হয়ে যাবে। নেক্সট, অসম্পৃক্ত দ্রবণ। দ্রাবক বেশি মেশাতে হবে না, দ্রবণটি অসম্পৃক্ত হয়ে যাবে। ডিটেল আলোচনা হচ্ছে তোমাদের সামনে, ব্যাস খতম, টাটা, বাই বাই, গয়া। বুঝে দিচ্ছ? অসম্পৃক্ত দ্রবণ বলেছে কোন নির্দিষ্ট উষ্ণতায় অসম্পৃক্ত দ্রবণ কাকে বলবো আমরা? সর্বাধিক দ্রবীভূত থাকলে তাকে বলে কি? যদি সর্বাধিকের থেকে কম থাকে অসম্পৃক্ত।
বলছে কোন নির্দিষ্ট উষ্ণতায় কোন নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বাধিকের থেকে কম দ্রাব দ্রবীভূত থাকলে সেই দ্রবণকে আমরা বলি কি? অসম্পৃক্ত দ্রবণ। বলছে কোন নির্দিষ্ট উষ্ণতায় কোন তাকে অসম্পৃক্ত দ্রবণ বলে, তাকে অসম্পৃক্ত দ্রবণ বলে। উদাহরণ কি হবে? সম্পৃক্ত দ্রবণের যে দুটো উদাহরণ দিয়েছি আমি, ওইটাকে অসম্পৃক্ত আকারে কিভাবে লিখবো আমি ওটাকে? যেমন এক নম্বর কি কেমন লিখতে পারি দেখো, কেমন লিখতে পারি দেখো। আগের দুটো যে উদাহরণ আছে না, ওটাকে একটু মডিফাই করে লিখবো। কি লিখবো আমরা? 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলে 35 গ্রাম সর্বাধিক থাকা উচিত কত? 40 গ্রাম। এভাবে লিখবো, ঠিক আছে নাকি রে? 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলে 35 গ্রাম, কিন্তু সর্বাধিক থাকা উচিত কত? 40 গ্রাম। 35 গ্রাম NaCl দ্রবীভূত থাকলে সেটি অসম্পৃক্ত দ্রবণ হয়। কি দ্রবণ হয়? অসম্পৃক্ত দ্রবণ হয়, তাই তো? হ্যাঁ, বুঝা গেছে এটা? 2 নম্বর। এটা কি বলছিলাম? এটা কি বলছিলাম? একটা বল। 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলে 50 গ্রাম, তাই তো? কম হবে, এর থেকে কম। হ্যাঁ, যাই তো কম, 40-এর থেকে কম হয়। এটা কত থাকে? সর্বাধিক কত থাকে? 60 না? সর্বাধিক 60 গ্রাম। KNO3 দ্রবীভূত থাকলে সেটি অসম্পৃক্ত দ্রবণ হয়। বলছে কি যে এর অসম্পৃক্ত দ্রবণের উদাহরণ আমরা কিভাবে দেব? সম্পৃক্ত দ্রবণের উদাহরণটাকে আমরা মডিফাই করে বলবো। সম্পৃক্ত দ্রবণে কি থাকে? একটা নির্দিষ্ট উষ্ণতায় একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে একটা নির্দিষ্ট সর্বাধিক পরিমাণ কি থাকবে? দ্রাব থাকবে। এখানে কি থাকবে? সর্বাধিকের থেকে কম থাকবে। যেমন আগেরটা কি ছিল? 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলে সর্বাধিক 40 গ্রাম NaCl দ্রবীভূত থাকলে তখন তাকে বলতাম আমরা সম্পৃক্ত দ্রবণ। বলছে এখানে 40 গ্রাম থাকবে না, দ্রাবটা 40 গ্রাম থাকবে না। বলছে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলে 40-এর থেকে কম NaCl দ্রবীভূত থাকলে, 40-এর থেকে কম মানে কত ধরেছি এখানে আমি? 35 গ্রাম NaCl দ্রবীভূত থাকলে সেটি হয় অসম্পৃক্ত দ্রবণ। যেমন আরেকটা উদাহরণ দিয়েছিলাম তোমাকে, 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলে 60 গ্রাম KNO3 দ্রবীভূত থাকলে সেটা হয় সম্পৃক্ত দ্রবণ। এবার বলছে 60 গ্রাম KNO3 না, 60 থেকে কম থাকবে। 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলে 50 গ্রাম KNO3 দ্রবীভূত থাকলে সেটি হয় 60-এর মোট কম, 50, 40, 35 যা খুশি। এক নম্বর, যদি আমরা অসম্পৃক্ত দ্রবণের উষ্ণতা বাড়াই কি হবে? উষ্ণতা বাড়াবো না, অসম্পৃক্ত দ্রবণের উষ্ণতা কমাই। অসম্পৃক্ত দ্রবণের উষ্ণতা কমালে কি হবে বলো? কোনো আইডিয়া? অসম্পৃক্ত দ্রবণের উষ্ণতা কমালে কি হবে? অসম্পৃক্ত মানে কম আছে, উষ্ণতা কমালে কি হয়ে যাবে? সম্পৃক্ত হয়ে যাবে। সম্পৃক্ত দ্রবণের উষ্ণতা বাড়ালে অসম্পৃক্ত হয়, আর অসম্পৃক্ত দ্রবণের উষ্ণতা কমালে কি হবে? তাহলে সম্পৃক্ত হবে। অসম্পৃক্ত দ্রবণের উষ্ণতা কমালে দ্রবণটি সম্পৃক্ত হয়ে যাবে। 2 নম্বর কি বলা হচ্ছে? অসম্পৃক্ত দ্রবণে কি কম থাকে? দ্রাব কম থাকে, তাই তো? মানে অসম্পৃক্ত দ্রবণে আরো দ্রাব যোগ করলে
এটা ভালো পয়েন্ট দেখো, অসম্পৃক্ত দ্রবণের উষ্ণতা বৃদ্ধি করলে, অসম্পৃক্ত দ্রবণের উষ্ণতা বৃদ্ধি করলে দ্রাবক বাষ্পিত হয়ে যায়। দ্রাবকটা শুধু বাষ্পিত হয়ে যায়, দ্রাবক হয় না, তাহলে কি সম্পৃক্ত হয়ে যাবে তো, দ্রাবক বেরিয়ে যাচ্ছে। বুঝতে পারছিস? অসম্পৃক্ত দ্রবণকে যদি উষ্ণতা বৃদ্ধি করি, দ্রাবক বাষ্পিত হয়ে বেরিয়ে যায়, কিন্তু দ্রাবক একই থাকে, তাহলে সেই দ্রবণটা কি হয়ে যাচ্ছে, আবার সম্পৃক্ত হয়ে যাচ্ছে। অসম্পৃক্ত দ্রবণের উষ্ণতা বৃদ্ধি করলে দ্রাবক বাষ্পীভূত হয়ে যায়, দ্রাবক বাষ্পীভূত হয়ে যায়। তাই তারপর সেটি ঠান্ডা করলে, তাই না, ঠান্ডা করলে সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়, সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়। একটা অসম্পৃক্ত দ্রবণে কি বেশি থাকে, দ্রাবক বেশি থাকে, তাই তো। দ্রাবক কমাতে হবে তো, দ্রাবক কিভাবে কমাতে পারি আমরা, উষ্ণতা বৃদ্ধি করলে দ্রাবকটা বাষ্পিত হয়ে যায়, দ্রাবক থাকে। বলছে কোনো যদি অসম্পৃক্ত দ্রবণে, কোনো অসম্পৃক্ত দ্রবণে যদি আমি উষ্ণতা বৃদ্ধি করি, কি হয়ে যাবে, দ্রাবকটা বাষ্পীভূত হয়ে বেরিয়ে যাবে, মানে সেটা কিসে পরিণত হয়ে গেল, সম্পৃক্ত দ্রবণে। আবার কোন সম্পৃক্ত দ্রবণের উষ্ণতা কমালে দ্রবণটি কি হয়ে যায়, সম্পৃক্ত হয়ে যায়। আবার অসম্পৃক্ত দ্রবণে দ্রাবক যোগ করেও কি করা যায়, সম্পৃক্ত করা যায়। লাস্ট, আজকে দিনের লাস্ট টপিক, অতিপৃক্ত দ্রবণ। অতিপৃক্ত দ্রবণ, অতিপৃক্ত দ্রবণ। অতিপৃক্ত দ্রবণ মানে, অতিপৃক্ত দ্রবণ মানে কি হবে, কোন নির্দিষ্ট উষ্ণতায় কোন নির্দিষ্ট পরিমাণ তরল দ্রাবকে সর্বাধিকের থেকে বেশি পরিমাণ দ্রাবক দ্রবীভূত থাকলে। অনেক দ্রবণ দেখেছিস, চিনি দেখো, জলের চিনি দিয়ে করছিস, জলে চিনি দিচ্ছিস, চিনি দিচ্ছিস, প্রথমে গুলে যাচ্ছে গুলে যাচ্ছে গুলে যাচ্ছে গুলে যাচ্ছে, একটা সময় পর দিয়ে আর গুলবে না, হ্যাঁ, জল আর গুলছে না, নিচে জমে আছে চিনিগুলো, চিনির ঠিক এগুলো চিনির টুকরো গুলো, উষ্ণতা বৃদ্ধি করে তখন হবে, তখন সেটা হবে। দেখো অতিপৃক্ত দ্রবণ সি, আজকে দিনের লাস্ট টপিক, অতিপৃক্ত দ্রবণ। তোমরা উদাহরণ বানিয়ে নেবে, মডিফাই করে, 40 গ্রাম ছিল 50 গ্রাম করে দেবে, 60 গ্রাম করে দেবে, তোমার সেটা 60 গ্রাম ছিল 80 গ্রাম করে দেবে। তোমরা আগের দুটো থেকে প্রুফ করে নেবে, নিজেরা লিখে নেবে। উদাহরণ 1 লিখে নেবে, 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলে 60 গ্রাম NaCl, তাই তো। ব্র্যাকেটে সর্বাধিক কত থাকে, সর্বাধিক কত থাকা উচিত, 40, তাই না। NaCl দ্রবীভূত করার চেষ্টা করা হলে, করার চেষ্টা করা হলে হলে 2 নম্বর, 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় না কি ছিল, তাই তো, উষ্ণতায় 100 গ্রাম জলে, কোথায় লিখিনি, জলে লিখিনি, 100 গ্রাম জলে 80 গ্রাম KNO3, সর্বাধিক কত থাকে এতে, 60 গ্রাম থাকে। দ্রবীভূত করার চেষ্টা করলে, দ্রবীভূত হয় না তো অ্যাকচুয়ালি, তাই না, করার চেষ্টা করলে। নোট, উষ্ণতা বৃদ্ধি করে অতিপৃক্ত দ্রবণকে উষ্ণতা বৃদ্ধি করে
দ্রবণকে সম্পৃক্ত করা যায়, কি করা যায়? সম্পৃক্ত করা যায়, বা দ্রাবক যোগ করে, নাকি? তাই তো বলতে পারি তো, দ্রাবক যোগ করে অতিরিক্ত দ্রবণকে দ্রাবক যোগ করে অতিরিক্ত দ্রবণকে সম্পৃক্ত করা যায়। আজকে দিনের মতো তোমাদের ছুটি। তোমরা ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, ভিডিও দেখো, ভিডিওগুলো মন দিয়ে দেখো, পড়াশোনার জন্য ভিডিও দেখো। মোবাইলে তোমরা কি করো? রিলস দেখো তো বসে বসে। মোবাইল বা ইন্টারনেটের যথাযথ ব্যবহার করতে শেখো, যেটা তোমাকে কাজে দেবে। বসে বসে রিল দেখলে লাইফ বরবাদ হয়ে যাবে তোমার, লাইফ বরবাদ হয়ে যাবে তোমাদের। সঠিক ব্যবহার করতে শেখো।